তার মানে উচ্চ রক্তচাপ হাই প্রেসার একই জিনিস, মানে আর্সেনিকোসিস ক্যান্সার, হাঁপানি, হৃদরোগ, জটিল কিডনি রোগ, চোখে ছানি পড়া ইত্যাদি আরো আছে। ঠিক আছে, এই রোগগুলো আমাদের অসংক্রামক রোগ। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুটো ভাগে ভাগ করেছে, একটা কি নন কনভেনশনাল, সেটা কি দেখেন সড়ক দুর্ঘটনা, যখন শিশু যখন নারী নির্যাতন। এখন প্রশ্ন হতে পারে স্যার এইগুলো তো বুঝলাম যেগুলো রোগ, আর্সেনিকোসিস যে রোগটা ওটা কি প্রথাগত হবে, ওটা কি বংশ পরম্পরায় আসবে? আর্সেনিকোসিস না না এটা বংশ পরম্পরায় না, ওটা কি ওর সাথে যায়? তাহলে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে, আমরা বস্তু হ্যাঁ যুক্তির জায়গাটা আমাকে যদি কেউ প্রশ্ন করে, ধরেন ডায়াবেটিস এটা বংশ পরম্পরায়, উচ্চ রক্তচাপ, ক্যান্সার বংশের কারণে হলে পরবর্তী জেনারেশনে যেতে পারে। এবার আমরা বসেন আর্সেনিকোসিসের কারণে যখন আপনার ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার হতে পারে, বয়েন্স হয়ে যেতে পারে, আশীর্বাদ দিলে আর ওটা ওকে ওই ক্ষেত্রে ওনারা দিয়েছে, আমরা প্রশ্ন করছিলাম আপনার মধ্যে। আর এই স্লাইডটা আমরা একবার সর্বশেষে পাবো। আচ্ছা, এবার অপ্রধানতার ভিতরে যেটা বলছেন যে সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতন, শিশু যখন জখম। এখন এই রোগের সাথে এইগুলো আবার রোগ আসলো কেন? আমরা প্রশ্ন করছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে, ওনারা বলছে যে একজন লোক স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেল, বিছানায় পড়ে গেল, আর একজন লোক রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্বের কারণে বিছানায় পড়ে গেল, দুইটা রোগের তো পার্থক্য নেই। সেই ক্ষেত্রে এটাকে অপ্রধানতার ভিতরে ওনারা নিয়ে আসছে। ক্লিয়ার এই জায়গাটা? দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, বলেন তো এটা কি? এই লেখাটা যদি না থাকতো আমরা কি বলতাম? স্যার আপনার কি সমস্যা, দেখতে সমস্যা হচ্ছে? যদি হয়তো চেয়ারটা এখানে রেখে সমস্যা ঠিক আছে, এটা না বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে তো ওই লেখাটা যদি না থাকতো আমরা কি বলতাম? না পাস হ্যাঁ পাস করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে একজন ডায়াবেটিসে আক্রান্ত একজন রোগীর লক্ষণ বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চিত্র। এই লোকটার নাম আব্দুল মজিদ, এনার বাড়ি আমাদের যশোর জেলা ৭ নম্বর চূড়ামুখঘাটি ইউনিয়নের সাতিয়ানতলা গ্রামে বাড়ি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ কিলোমিটার আছে ওই ভদ্রলোকের। তো এই লোকটা এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলেন, প্রোগ্রাম আলোচনা শেষে ১ ঘন্টা ছিল, এরকম গেটের বাইরে যে আমাদের বসছে আক্রমণাত্মক ভাবে করছে, বলছে যে আপনি যেগুলো কথা বললেন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা দিয়েছে আপনাকে এই কথা আমি একটাও মানি না। দেখেন আমার বলার কথা আপনাকে বলেছি, মানার দায়িত্ব এখন আপনার, আমার তো আমি আপনাকে মানাইতে পারবো না, বলছে আমি এসব বিশ্বাস করি না, এই কারণে ডায়াবেটিস হয়, এই কারণে প্রেশার হয়, তার অল্প কিছুদিনের পরে ওনার ডায়াবেটিস ছিল, বলছে আমার ডায়াবেটিস আছে, আমি করবো চাচা ডায়াবেটিস এখন বলছে 28 সামথিং, 28 29 সব পর্যন্ত ওনার ডায়াবেটিস থাকে, আর উচ্চ রক্তচাপ ছিল। আমরা তো জানি যে যার শরীরে অতিরিক্ত ডায়াবেটিস আছে তার শরীরে যদি কেটে যায়, ক্ষত হয়ে যায়, শুকাতে না চায় না। তো ওই লোকটার 28-30 পয়েন্ট ডায়াবেটিস নিয়ে সে বহন করে বেড়াতো। একদিন সে মাঠে সবজি খেতে দেখতে গিয়েছিল খালি পায়ে, যে দেখে তার পায়ের নিচে একটা ওই যে আসে, পায়ের নিচে লোহার প্লেট ছিল, এই লোহার প্লেট ফুটে ইনফেকশন হয়ে যে সেখানে ঘা ক্ষত সৃষ্টি হয়। এইটা প্রথম চিত্রটা। তারপরে দেখেন এখান থেকে আঙুল বসে বসে পড়ে গেছে প্রথম। এক পর্যায়ে অতিরিক্ত প্রেসারের কারণে স্ট্রোক করে মৃত্যুবরণ করেনি, প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় শুয়ে থেকে তার পরিণতি এটা। এই যে পিঠে ঘা হয়ে গেছে, দেখবেন আমাদের সমাজে যারা 2 বছর 4 বছর 5 বছর বিছানায় শুয়ে আছে কিন্তু ঘা হয়ে গেছে, কোমরে ঘা হয়ে গেছে, এটা বাস্তব চিত্র একেবারে। তারপর তার হাতের একটা অংশ দেখেন বসে বসে পড়ে যাচ্ছে, উনি 4টা বছর বিছানায় পড়েছিলেন। শেষ একবারে 2016 সালে ডিসেম্বরের শেষের দিকে এই রোগীটাকে দেখভাল করার দায়িত্ব ছিল আমার। দেখভাল মানে আপডেট তথ্যটা ওই স্বাস্থ্য অধিদপ্তরে আমাকে দেওয়া লাগবে, প্রতি সপ্তাহে আপডেট করতো স্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু আমি যে ফোন করে তথ্য নেবো এই সুযোগ ছিল না। কেন ছিল না? সেটা হচ্ছে যে ওনারা বলছেন যে ভিজুয়াল কিছু লাগবে, আপনি যে কথা বলেছেন তার সাথে তার বাসায় গিয়েছেন ছবি লাগবে, ছবি তো আমি ফোনের মাধ্যমে দিতে পারবো না, যার কারণে আমার কন্টিনিউ যাওয়া লাগতো। মানুষের শরীরের মাংস পচার যে গন্ধ তা আমি ওই জায়গা থেকে নিজে উপলব্ধি করেছি যে আসলে কি কষ্টটা উনি পেয়েছে। তো ডিসেম্বরের দিকে আমাকে বলছে উনি ওনার বাসায় গেলে আমার ওনার আরেকটা হাত ভালো ছিল, সেই হাতটা আমার হাতে করে রেখে বলছে বিনয়ের সাথে, ভাই আসলে কোনোদিন একটা কথা মানেনি, আপনি আসলে কত বকাঝকা করেছে তাও আপনি এসেছে,
কাউন্সিলিং করেছেন, পরামর্শ দিয়েছেন, আমি মানিনি। আজকে বুঝতে পারছি শেষ সময় এসে দেখেন আমার সন্তানরাও দূরে চলে গেছে, এই ভয়ে বন থেকেও আমার কাছে আসে না। তো উনি আমাদের, আমরা যারা ইসলাম ধর্মের আছি, আমাদের একজন নবী এরকম রোগে আক্রান্ত হয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। উনি নিজেই আইয়ুব আলাইহিস সালামের কথা আমাকে শোনাচ্ছেন, আমি যদিও জানি তারপরে শোনাচ্ছে, আর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, অঝরে। তো ওনার চোখে পানি দেখে আমার চোখে পানি চলে আসলো, খারাপ লাগছে। আমাকে বলছে ভাই আমি বাঁচতে চাই, আমি সুস্থ হতে চাই, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। প্রয়োজনে এই যে ওনার বাড়িটা দেখছেন, এই বাড়িটা আমি বিক্রি করতে চাই, বিক্রি করে যত টাকা লাগে আমি দেবো, আমি সুস্থ হতে চাই। তা আমি ওনাকে বললাম দেখেন মহান রব যদি আপনার হায়াত রাখে আপনি বেঁচে থাকবেন, উনি চাইলে আপনাকে সুস্থ করে দেবেন, কিন্তু যদি হায়াত না থাকে হবে না। সুস্থ রাখার মালিক উনি, হায়াত দেওয়ার মালিক উনি। এই কথা বলে আমি আসলাম। উনি 2016 সালের ডিসেম্বরের শেষে একবারে, আমি আসার পরে তারপরে উনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা কে বলতে পারবে উনি মৃত্যুবরণ করে কবরস্থ হয়ে গেলেন, এই চারটা চিত্র ভিতর থেকে কি নিয়ে গেছে তিনি? কথাই বলেন তো, কি নিয়ে গেছে একটু ভেবে বলেন, বলতে পারবেন? এই জায়গা থেকে তিনি কি নিয়ে গেছে? নিচে দেখেন, নিচে না, এই রোগ নিয়ে গেছে না সে রোগ। এই যে বসে, এই যে আমরা আগে স্লাইডে দেখছিলাম, এই রোগটা কি জটিল আর দীর্ঘস্থায়ী, তার প্রমাণ দেখেন এই রোগ জটিল না, তার মানে তার সঙ্গের সাথে একেবারে কবর পর্যন্ত সে নিয়ে গেছে। 74% মৃত্যুর জন্য সারা বিশ্বে যত লোক মারা যাচ্ছে তার কত পার্সেন্ট অসংক্রামক রোগে? এই 74 কে আবার পার্সেন্টেজ করে দেখা গেছে প্রায় 80% অসংক্রামক রোগে মারা যায় নিম্ন মধ্যম আয়ের দেশ। এখন আমরা কোন আয়ের দেশ? না, আমরা তো আয় পর্যন্ত এখনো পারিনি, আমরাও নিম্নবিত্ত হয়। তাহলে আমরা কি বাদ করে যে 80% ওয়ার্ল্ড অর্গানাইজেশন একেবারে ভাগ করে দিয়েছে বাংলাদেশটা, এই যে ইয়েলো কালার করা, হলুদ কালার, বাংলাদেশে যত লোক মারা যাচ্ছে তার 70% লোক মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে। বুঝতে পেরেছেন? তাহলে কি ভয়াবহ ভিতরে আমরা আছি, করোনার চেয়েও ভয়াবহ এই অসংক্রামক রোগ। ঠিক আছে? তাই এই রোগ থেকে আমাদের বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে আমাদের কি করণীয় সেটা আমরা দেখব। ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলছে 2050 সালের ভিতরে যদি এই পার্সেন্টেজটাকে 25 এ আমরা না নিয়ে আসতে পারি, তাহলে 2050 সালের পরে যে আমাদের অবস্থা আরো ভয়াবহ। কি ভয়াবহ? আপনারা সুন্দর পরিবেশে বসে আছেন না, উঠে দাঁড়ানোর শক্তি হারাই ফেলবেন। আমি দাঁড়ায় কথা বলছি, হাত নাড়ায় কথা বলছি, হাত আর ভাঁজ হবে না, কাটা চামচ বসতে পারবো না। এটা আমরা ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে জেনেছি, খুব ভয়াবহ অবস্থা। এজন্য আমাদের কাজ করতে হবে, এটা সচেতনতা ছাড়া কোনো কাজ করে আমাদেরকে কি করতে হবে? 50 সালের ভিতরে এটা 25 এ নিয়ে আসতে, তাই আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে উপহার দিতে পারবো। আর ওই আব্দুল মজিদের মতো লোক আমাদের ঘরে ঘরে আর কিন্তু। তাহলে এখন এই রোগ থেকে বাঁচতে হলে দেখেন কি করণীয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এমসিডি রিস্ক ফ্যাক্টর, এমসিডি মানে কি? অসংক্রামক রোগ, আর রিস্ক মানে ঝুঁকি। অসংক্রামক রোগের ঝুঁকি 4টি। কয়টি? এইদিকে একটু স্লাইডে খেয়াল করবেন। অসংক্রামক রোগের ঝুঁকি কয়টি? কারা বলছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 4টি। কেউ বলতে পারবেন এই 4টি কি কি? কি কারণে ডায়াবেটিস হয়, কি কারণে ক্যান্সার হয়, কি কারণে স্ট্রোক হয়? বলতে পারবেন? উচ্চ রক্তচাপ কেন হয়? মাত্র কারণ 4টা। ওই আব্দুল মজিদকে আমি 4টা বছরে 4টা কারণ বলতে পারবো। কাউন্সিলিং এর পরে কাউন্সিলিং, পরামর্শ করে পারিনি। শেষ সময় এসে উনি আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালামের কথা শোনাচ্ছেন আর অচলে চলতে থাকছেন। শেষ পরিণতি কি হলো? সঙ্গে সাথী হয়ে ওই ডায়াবেটিস, প্রেসার উনি নিয়ে চলে মানিনি কোনোদিন। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে যদি এই রোগে বাসা বেঁধে গেলে তাহলে পরিণতি ওরকম হলেও হতে পারে যদি আপনি কন্ট্রোল না করেন। তো দেখেন অসংক্রামক রোগের ঝুঁকি 4টি। প্রথমটা কি? ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস। 2 নম্বরটা তামাকজাত দ্রব্যের ব্যবহার। 3 নম্বরে কায়িক পরিশ্রমের অভাব। আর 4 নম্বরে মদ্যপান হতে পারে, আর্সেনিক দূষিত পানি আর ধোঁয়াযুক্ত চুলার ব্যবহার। এই 4টা কারণে বাংলাদেশে যে 70% জনগণ মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে, এই কারণ হচ্ছে 4টা। মাত্র 4টা, কিচ্ছু না। এই 4টা কারণ যদি আমরা নিজেরা মানতে পারি, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, ইনশাআল্লাহ সুস্থ থাকা সম্ভব। সুস্থ রাখার মালিক আল্লাহ, আমি না, ডাক্তারও।
এই চারটা কারণ আমরা মানবো, ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। দেখি এই চারটা কারণ আমি আলোচনা করে আমি দ্রুত আলোচনা করব। আচ্ছা, এই ছাত্ররা একটু বেশি মানে আমাকে রেসপন্স না করলে তো বুঝতে পারবো না। কয়টা চিত্র? দুইটা কি আলাদা পরিবার না একই পরিবার? একই পরিবার। তো দুইটা ছবির ভিতরে পার্থক্য কি বলেন তো? কে বলতে পারবে? হ্যাঁ, আপনি বলেন। খাওয়া দাওয়া করছে তার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। উপরে দুটো ঘড়ি চিত্র আছে, ঘড়ি খাওয়া কি সময়ের ব্যাপার বসেন। ওই যে দেখেন খাবারের সময় না, বাংলাদেশের যে জনবল 100 জনে আপনার 70% লোক মারা যাচ্ছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন তথ্য দিয়েছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে খাবারের সময় না। আমরা খাবারের সময় মানতে চাই না, মানিও না। অনেক স্টুডেন্ট আছে এখানে, জিজ্ঞাসা করবেন, স্যার ম্যাডামরাও আছে, জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে অনেকে সকালে না খেয়ে আসছে, একটা চা একটা বিস্কিট দুধ দিয়েছি আছে। অনেক সময় হয়, বিশেষ করে এটা আমাদের ম্যাডামদের বেশি হয়, স্বামী সংসার সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেখা যায় টাইম নেই, আজকে আর খাবো না, ব্যাগটা নিয়ে চলে আসে। এরকম হয় না ম্যাডাম? মাঝে মধ্যে হয়, এটা আমি জানি না, অন্যান্য স্কুল থেকে এটা পেয়েছি, আপনাদের নাও হতে পারে। তো বিষয়টা হচ্ছে খাবারের সময় কয়বার? 3 বার না? সকাল, দুপুর আর রাত। তো এনারা কেন শুধু রাতের কথা বলেছে? রাত্রিটাই গরম আগে সকাল সকাল খেতে হবে। না, দুপুরেরটা তো বলিনি, সকালেরটা বলি, কেন রাতেরটা বলেছে? রাতে কি ঘুমায় যায় এজন্য। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে সকালে খেয়ে যে দিন মজুর সে কিন্তু পরিশ্রম করছে, যে প্যাডেল চালিত ভ্যান চালায় সে পরিশ্রম করছে, যে যে কর্মে আছে পরিশ্রম করে ওই খাবারটা কি হচ্ছে ডাইজেস্ট হয়ে যাচ্ছে, হজম হয়ে যাচ্ছে। দুপুরেরটা খেয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ না কেউ কর্মের সাথে জড়িত থাকে, ওই খাবারটাও হজম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন রাতের খাবারটা খাই, এই রাতের খাবার খাওয়ার সাথে সাথে কি আমরা খাওয়া যায় না? ওই খাবারটা কি তখন আর হজম হয়? সকালে উঠে দেখবেন ঢেকে করছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, সেগুলো মিনারেল প্যাথোলিক্স না খাইলে আর, ঠিক আছে? তো এই জন্য ওরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রাতেরটা বলছে যে রাতের খানাটা 7টা থেকে 8টার ভিতরে মধ্যে শেষ করতে হবে, খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে। ওই 2 ঘন্টা যদি আপনি হাঁটাচলা করেন, ছাদের বাড়ি যদি থাকে, সিঁড়িতে ওঠানামা করেন, ওই খাবারটা সহজে কি হয়ে যাবে? এই জন্য ওরা রাতের কথা বলছে। মনে থাকবে এই কথাটা, রাতে খাওয়া সঠিক সময় কয়টা থেকে থাকবে? 7টা থেকে 8টা। খাওয়া 2 ঘন্টা পরে ঘুমাতে। এবার দেখেন অতিরিক্ত লবণ খাওয়া, পাতে অতিরিক্ত লবণ খাওয়া। লবণ খায় না কে কে? স্যার খায়। পিছনে একজন স্যার খায়। আমি যদি আমার এই স্কুলের স্যারকে জিজ্ঞাসা করি, স্যার কেন খান না? বসে বলেন স্যার, প্রেশার নাই, এমনিতে আমার আছে ছোটবেলা থেকে লবণ কম স্যার এমনি খায়। ছোটবেলা থেকে খায় না সেটা। এমনকি দুধ ভাতেও লবণ লাগে। আচ্ছা, খুব ভালো লবণ আছে। এবার দেখেন লবণ ওই যে স্যার বলছে, লবণ খাইলে কি হয়? উচ্চ রক্তচাপে ঝুঁকি বেড়ে যায়, হাইপারটেনশন যেটা। তারপরে হাইপারটেনশন হবে, স্ট্রোক হবে, মৃত্যু হবে, তাহলে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে যাবে। অন্যতম কারণ এই লবণ। দেখেন লবণ ডাক্তারে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, যদি প্রেশার বেশি হয় পাতে কাঁচা লবণ পরিহার করুন, প্রেসক্রিপশনে নিবন্ধ করে লিখুন। তরকারি তো কম হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে যে একটা শব্দ আছে অতিরিক্ত, আচ্ছা এইটা আছে। আপনাদের কাছে আবারও বলে রাখছি, মানে প্রোগ্রামের ভিতরে আমাদের একটা 5 মিনিটের একটা বৈশিষ্ট্য পর্ব আছে, সেই জায়গায় বলবেন। আর আমি সেটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি যে অতিরিক্ত কথাটা, অতিরিক্ত মানে একজন মানুষের দৈনিক 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে। এই 5 গ্রামের বাইরে যদি আপনি খান, সেটাই আপনার জন্য অতিরিক্ত। এখন এই 5 গ্রাম খাওয়ার সময় তো মিঠা দাড়ি কেটে দিয়ে মাপা সম্ভব না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আমাদের বাড়িতে যে সকল চামচ আছে, সেমাই খাওয়া চামচ, চা নাড়ানো চামচ এরকম আছে না, এর 1 চা চামচ এরকম ঝরা ঝরা, অনেকে আছে আবার উঁচু করে 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 সাজাবে না, এর ঝরা ঝরা 1 চা চামচ আপনার জন্য সারাদিনে বরাদ্দ। সেটা রান্না সহ, তরকারি সহ আপনার জন্য কতটুকু বরাদ্দ? সেটা আবার এই জিনিসের সাথেও, এই যে আমড়া মাখানো, আমাদের বাজারে বিভিন্ন ঘাটে আমড়া মাখানো হয়, শশা মাখায় দেয়, চিপসের ভিতরে লবণ থাকে, সিঙ্গাড়া খাবেন দেখবেন এরকম এক খালি করে ভিতরে আবার একটু বোতল দিয়ে এরকম দিয়ে দেয়, ঝালমুড়ি খাবেন একটু বিট লবণ দিয়ে দেয়। যাই খান আপনার জন্য বরাদ্দ কতটুকু? এই 5 গ্রামের বাইরে যাওয়া। লবণ খাইলে আমাদের কি হয়? আমাদের গ্রামের মানুষ বলে যে লবণ খাইলে শরীরে রক্ত জল বা পানি বের হয়। এই কথাটা কোনো
ভিত্তি নাই। আমি 2008 সালে এই ডিপার্টমেন্টে আমি চাকরি পেয়েছি 2008। মাঝে আমার থেকে প্রায় 16টা বছর অতিবাহিত হয়ে যাবে, 24 সাল চলে গেছে। এই 16 বছরে আমি কোনোদিন আমার স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, এশিয়া সিনিক নেটওয়ার্ক যেখান থেকে হোক আমি কোনোদিন শুনিনি যে লবণ খাইলে শরীরের রক্ত পানি হয়ে না, রক্তের গতিবিধিটা বেড়ে যায়। রক্ত যেরকম সম্প্রসারণ এবং সংকোচন, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, আমাদের শরীরে রক্ত পরিচালিত হয়, এই রক্তের গতিবিধিটা বেড়ে যায়। যখনই রক্তটা দ্রুত চলাচল করবে তখন কিন্তু আপনার হাইপারটেনশন, ঘাড়ে দেখবেন যন্ত্রণা করছে, পেশা থেকে অতিরিক্ত পেশা হয়ে যাচ্ছে এই লবণের কারণে। এই জন্য চিন্তা করতে হবে যে লবণটা আপনার পরিমিত মাত্রার ভিতরে থাকবে। ক্লিয়ার এই জায়গাটা? ছাত্রছাত্রীদেরকে বলবো আজকে বাসায় গিয়ে যখন বলবেন আম্মু লবণ এতটুকু খাওয়া যাবে না, যদি জিজ্ঞাসা করেন মা কেন খাওয়া যাবে না, কি বলবেন যে মা এটা হাইপারটেনশনের ঝুঁকি থাকে, উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে, ডায়াবেটিস, এই স্ট্রোকের ঝুঁকি, এই কথাগুলো আমাদের বলা কমন করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস আছে যে লবণ, আমরা তো বাঙালি মানুষ, তাহলে স্যার ভাজি করে খাবো না, কাঁচা ভাজা পাকা গুলায়ে যেভাবে খান আপনার জন্য বরাদ্দ 5 গ্রাম রান্না সহ, ঠিক আছে? এবার দেখেন আচ্ছা বিট লবণের কি কোনো, এটা আমি বলতে চাচ্ছি বিট লবণ হোক আর যে লবণ লবণ তো লবণই আপনার জন্য 5 গ্রাম, কিন্তু সেদিন একজন স্যার বিনুরি আছে বলছে গন্ধ লবণ নাকি আছে, সন্দক লবণ নাকি এরকম আছে, আমি নাম বলি কোনদিন ওই যে বিট লবণ স্যার বলছিলেন 1000 টাকা কেজি, হিমালয়ান পিঙ্ক সল্ট এইটা একটু 1000 টাকা কেজি। এখন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আগামী মাসে মিটিং আছে, আমার সঙ্গে নোট করা আছে, এই বিষয়গুলো আমার জানা নেই, এটা জেনে তারপর আপনি বিষয়টা অবশ্যই স্যার অবশ্যই। আচ্ছা এটা ব্যবহারের ক্ষতি হয় না, তুমিগুলো খাদ্য অভ্যাসে স্যার প্লিজ স্যার তুমিগুলো খাদ্য অভ্যাসের ভিতরে দেখেন এই টাইম তো বলে দিয়েছে এটা কি বেগুনি আলু চপ, আমাদের ওদিকে পাওয়া যায় না এগুলা, তাহলে এই জিনিস আমরা একজন আমরা করছে না, তার মানে আমরা সবাই এই খাবারের সাথে সম্পৃক্ত ভালো খাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শীতকালে তো আমাদের একজন স্যার বলছেন যার বাসা আমাদের যশোরে, হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে বলেন তো এইটা যে ব্যক্তি তৈরি করে বাজারের সবচাইতে ব্র্যান্ডেড তেল দিয়ে তৈরি করে, নাম্বার 1 ব্র্যান্ড রূপচাঁদা, হ্যাঁ পাম অয়েল মেটাল বলতে, অর্থাৎ বাজারের সবচাইতে নিম্নমানের যে তেলটা আছে সেটা দিয়ে এটা আমরা জানি না, তারপরে জেনেও কি আমরা আনছি না আজকের কথা বলে যদি খান তাহলে আমি বলতে এই কথা আমাদের কাজে আসবে। আমি বললাম আমরা কুশল লোক ব্যবসা না আচ্ছা এই যে ব্যক্তি ভাজে স্যার দুধের বাড়ি মাঝে মাঝে যে ব্যক্তি ভাজে এই তেলটা কি প্রতিদিন নতুন নতুন তেল দিয়ে ভাজে না কোনোদিন আমার এই হুজুর স্যার জিজ্ঞাসা করলো তেলের বয়স আনুমানিক আপনার ধারণা? আমি তো যে অন্তত কয়েকদিন এক যুগ ধরে চলতেছে। হ্যাঁ স্যার বলছে কয়েক যুগ, এটাই বাস্তব, বাস্তবায়ন দেখেন 200 টাকা কেজি কেন সালাম 13 খাতা আছে না, 13 খাতা নাসুমিয়া জোনারি দাখিল মাদ্রাসা, এই প্রোগ্রামটা করে আমি যাচ্ছিলাম নাসুমিয়া। এবার যাইতে গিয়ে এরকম আমাদের এই দামোদর মোড় আছে না, ওখানে মোড় আছে, সেখানে বাজার, একজন চাচা এটা ভাবছে, আমি সালাম দিলাম যে বলছে বাবা কি খাবা বসো, আমি বলছি স্যার খাবো না, একটু কথা বলো, আমি বলছি হ্যাঁ বলা যাবে, তার বলছি যে এবার বলছে আপনার পরিচয় দিন তারপরে কথা বলবো, এখন চাচা ভার আছে, আমি পরিচয় দিলাম, তা বলছে ঠিক আছে, তো তুমি বলছো প্রশাসনের লোক না তো, আমি বলছি যে না, চাচা মাজার পুজো হয়ে গেছে, এরকম বয়সের ভারে দাড়ি চুল পেকে সাদা বলছি চাচা এই যে ভাবছেন তেলের বয়সটা কত বড় হবে, আর এই তেল কি আপনার হচ্ছে যে প্যাকেটজাত সয়াবিন তেল, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, বলছি না আপনি যেহেতু বয়সের ভারে পুজো হয়ে গেছে, এখন আপনি বলেন মিথ্যা বলবেন কি সত্য বলবেন, আমি সত্য বলবো, তো বলছে যে তেলটাতে ভাজি বাজারের সবচেয়ে নিকৃষ্ট তেল সেটা নিয়ে আসে, সেটা দেখে আর এই তেলের বয়স শুনলে আপনি আরেকটা দাঁড়াবেন না, বলছে 35 বছর, তার বলছে কিভাবে, তো বলছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান যেদিন শুরু করেছি এই তেল সেই দিন থেকে শুরু করেছি, পাবলিক ছিদ্র হওয়া না পর্যন্ত কোনো
ভাবে পড়ে না যাওয়া পর্যন্ত এই তেল কেউ পরিবর্তন করে না। ওই যে তো এটাই বাস্তব চাচা কিন্তু একেবারে অ্যাকুরেট কথা বলে। এটা বাস্তব এই বাজারে কি ভয়ানক কথা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এই ভাজা খাবার, পোড়া খাবার বা বারবার পোড়ানো বার্ন করা যে তেল দিয়ে যে খাবার তৈরি হয়, এটা থেকে ক্যান্সারের সেল তৈরি, কোষ তৈরি হয় এখান থেকে। এখন আমি আপনাদের খাইতে নিষেধ করবো না, আপনার বিবেকের দাদা কি ভালো এই জিনিসটার জন্য আমাদেরকে কি করতে হবে? ইস। পরিহার করতে হবে। না খেলে মারা যাবেন না, কিন্তু কি হবে? এই অসংক্রামক রোগে আপনার ডায়াবেটিস, আপনার স্ট্রোক, হাইপারটেনশন, ক্যান্সারের মতো ভয়াবহ রোগ আপনার শরীরে হতে পারে। তাহলে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কি করব? এড়িয়ে দিতে হবে। না এটা বিকল্প কিছু করা নেই বিকল্প বাসায় তৈরি করব সেটাই বলছি স্যার, বিকল্প হচ্ছে আমাদের এখন ইউটিউব দেখলে বা আমাদের মায়েরা সব আছে। আপনি যদি বাসায় যখন তৈরি করবেন, আপনি কি বাবার জন্য তৈরি করবেন না, আপনি দেখবেন ঠিকই ভালো তেলটা দিয়ে করবেন এবং সরিষার তেল হোক বা প্যাকেটের সয়াবিন হোক সেটা দিয়ে করবেন। আর এইটা কারো সময় নাই যে কন্টিনিউ সে বাসায় তৈরি করবে, এই সময়টুকু না। মাঝে মধ্যে আপনি খাইলেন সমস্যা নেই, কিন্তু ভালো জিনিসটা খাওয়ার অভ্যাস করুন। আর যদি না খাইতে পারি সেটা তো আলহামদুলিল্লাহ, যদি না খাই তাহলে এই জিনিসটা আমরা কি করবো? এড়িয়ে চলবো। এটা দেখেন রেড বিট, রেড বিট মানে কি? লাল মাংস, চার পা বিশিষ্ট যে পশুর মাংসগুলো সেটাকে রেড বিট বলা হয়, ঠিক আছে? রেড বিট বলা হয়। আর দুই পা বিশিষ্ট একটা আছে, সেটা হচ্ছে হাঁসের মাংস। এই মাংসগুলো রান্না করে রাখলে, এরকম পাতিলে রাখে না আমাদের মায়েরা, এই পাতিলে রাখার পরে দেখবেন যে উপরে দুধ জ্বালায় রাখলে কি হয় স্যার? শর্করা। অনুরূপ ভাবে এই ধরনের ক্যামেরা আমার স্যার আমি একটা ছবি দিয়েছি, তাদের উপরে শর্করা, হাসি রান্না করে রাখবেন শর্করা, হাঁস রান্না করে রাখবেন শর্করা। তাইলে এটা হচ্ছে স্যাচুরেটেড নামক একটা ফ্যাট আছে, এই ফ্যাটটা বেশি থাকে এই রেড মিটে। আর রেড মিট আমরা কম খাই না স্যার, বেশি খাই? বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের খাইতে নিষেধ করি, যেরকম উপরেরটা একবারে বলে দিয়েছে এটা পরিহার করতে হবে, বাদ। কিন্তু এটা আমাদের খাইতে নিষেধ করেনি, এটা কি বলেছে? পরিমিত মাত্রায় খাইতে হবে। কিন্তু পরিমিত মাত্রায় কি স্যার আমরা খাই? খাই। পরিবারে 3 জন লোক আছে, 1 কেজি মাংস রান্না করেছে, তাহলে যেটা 80-10টা বাংলাদেশে যে 70% জনগণ মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে, তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সবজি জাতীয় খাবার কম খাওয়া। আমাদের ছেলে মেয়েরা এখন ভাজা খাবার ছাড়া খাইতে চায়। আম্মু একটু ডিম ভাজি, করলা ভাজি, মাছ ভাজি, ডিম পোস্ট এটা করে কিন্তু ওই মেয়েকে বলেন সবসময় খাইতে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় যদি আজকে নোটিশ জারি করে, আগামী কাল থেকে এই আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় 5টা পর্যন্ত ক্লাস হবে। সকল স্টুডেন্ট দেখবেন ব্যাগে করে কি নিয়ে আসে? টিফিন নিয়ে আসে। এরকম একটা বক্স থাকে, এই বক্স, এই বক্সে কি থাকে? প্রথমে থাকে নুডলস, নুডলস না, তারপরে যদি নুডলস না থাকে এগুলো ভাত, একটু ডিম ভাজি, আলু ভাজি, করলা ভাজি, ভাজি খাবার থাকে। এই যে সারাদিন পরে 12টা বা 12:30 1:45 যখন আপনার আছে যে টিফিন দেওয়া হয়, টিফিন পিরিয়ডে এই খাবার খাওয়ার সাথে সাথে এই বাচ্চাদের অ্যাসিডিটি হয়ে যায়, বাচ্চাদের অ্যাসিডিটি হয়ে যায়, বাসায় যে আর ভাত খাইতে চায়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের শাকসবজি বেশি বেশি করে খাইতে হবে। তো একটা মানুষের দৈনিক কত গ্রাম? 400 গ্রাম শাকসবজি খেতে হবে, কমপক্ষে 400 গ্রাম। এই খাওয়া অভ্যাসটা আমাদের ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজির দিকে আমাদের ঝুঁকে যেতে হবে। এই কথাটা মানি কখন জানেন? আজকে যদি হসপিটালে যদি ডাক্তার বলে আপনার পরিমাণ অতিরিক্ত ডায়াবেটিস, আপনি আজকে থেকে আর ভাত খাবেন না, ছোট ছোট দুটো রুটি আর শাকসবজি বেশি, তখন আপনি মারার চেষ্টা করেন। কিন্তু আমরা কি করছি? এই যে এনসিডির ঝুঁকি বা দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, এখন থেকে যদি আমরা মেনে নিই তাহলে সুস্থ থাকা সম্ভব। ফাস্ট ফুড আর কোমল পানি আমাদের অভ্যাস আছে, পিৎজা, বার্গার। আসলে আমি আমাদের যশোরে এরকম দেখিনি, চৌগাছাতেও না, আমি খুলনাতে নিউ মার্কেটে এসে যেটা দেখলাম, কি পরিমাণে যে পিৎজা, বার্গার এগুলো তৈরি হচ্ছে আর খাচ্ছে মানুষ, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আপনার অসংক্রামক রোগের যে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোকের মতো ভয়াবহ রোগ হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি। কি হচ্ছে? যে সাথে কোমল পানিও খাচ্ছি, আমাদের রক্ত নালী এরকম, উদাহরণ দিচ্ছি, রক্ত নালীটা এই যে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার খাওয়ার পরে
হচ্ছে চর্বি জমে যাচ্ছে, এই চর্বি জমে 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 রক্ত নালীটা এরকম হয়ে যাচ্ছে। এখন এই রাস্তাতে আমার যত রক্ত প্রবাহিত হতো এই রাস্তাতে যেতে পারবে, রক্ত চলাচলে কি হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে। যখনই বাধা হচ্ছে তখন একটা হাইপারটেনশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ওই আব্দুল মজিদের মতো কেউ মারা যাচ্ছে, আবার কেউ অঙ্গহানিতে প্যারালাইজড হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যাদের বয়স 50 উপরে অর্থাৎ 60 এর কাছাকাছি, 60 এর কাছাকাছি, এই ধরনের লোকগুলো যদি স্ট্রোক করে তাহলে তাদের মৃত্যুর ঝুঁকি কম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কেন, তারা অঙ্গহানি প্যারালাইজড বিছানায় পড়ে আছে। আপনি দেখেন তো 40 এর বয়সের লোক তো প্যারালাইজড বিছানায় পড়ে আছে, খুঁজে পাবেন অমুক পাড়ার অমুক ভাই বাজার করতে গিয়ে হঠাৎ করে কেউ উপজেলা গেটে আসতে গিয়ে কোথাও বাজার থেকে হঠাৎ করে পড়ে মারা গেছে। এটা শোনা যাচ্ছে না, কিন্তু কোনোদিন কি শোনা যায় 100 বছরের লোক হঠাৎ করে পড়ে স্ট্রোক করে মারা গেছে, খুব কম। কিন্তু ওই লোকগুলা কি হচ্ছে, যাদের বয়স 60 এর কাছাকাছি, তারা স্ট্রোক করে প্যারালাইজড বিছানায় পড়ে গেছে। এই জন্য দেখেন একটা লোক পরিবারে আয় করে একজন, সেই লোকটা যদি আল্লাহ না করুন স্ট্রোক করে বিছানায় পড়ে যায় তাহলে তার পুরো পরিবারটা প্যারালাইজড হয়ে যাবে, আয়ের পথ বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবে না, ভালো খাবার খেতে পারবে না, ওষুধ খেতে পারবে না, পুরো পরিবারটাই একেবারে বিকলাঙ্গ হয়ে যাবে। এই জন্য এটা সচেতনতা ছাড়া আর কিছুই না। দেখেন এরকম পানি খাওয়ার অভ্যাস আছে না আমাদের, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, একটা দিয়ে আমরা বোঝাচ্ছি। 250 ml পানি দিয়ে 45 গ্রাম চিনি থাকে, দেখেন একেবারে পরীক্ষিত 45 গ্রাম চিনি থাকে। তাহলে যদি কেউ 2টা করে লেমন, 7 আপ, কোকা কোলা যাই হোক খায়, কয় গ্রাম চিনি খাইলো? 90 গ্রাম। একটাতে 45 গ্রাম, দুটো খাইলে 90 গ্রাম। সেই ব্যক্তি 5 কাপ চা খাওয়ার অভ্যাস আছে, এক এক কাপে কম করে হলে 1 চা চামচ চিনি, তাহলে 5 গ্রাম করে চিনি, 5 পাঁচে 25 গ্রাম, 25 আর 90 কত হয়? 115 গ্রাম চিনি প্রতিদিন তার শরীরে ঢুকছে, কিন্তু সেটা খরচ করছে না, যার ফলে সে কি হয়ে যাচ্ছে, অসংক্রামক রোগের ঝুঁকির ভিতরে চলে যাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা দিনমজুর ভাড়ায় কাজ করে, ব্যাটারি চালিত ভ্যান চালায়, চিনি খান, আপনারা একটু কথা বলেন না, তারা বেশি খাবার খায়, তারা বেশি ভাত খায় না আমরা যারা চাকরি করি আমরা বেশি ভাত খাই? তাদের পেটের চামড়া, তাদের মেদ বেশি না আমাদের বেশি? আমাদের কেন? সেই আলোচনা আসছে, মানে তারা যতটুকু খায় তার চেয়ে বেশি খরচ করে, আর আমরা যেটুকু খাই সেটুকু ব্যাংকে টাকা জমানোর মতো জমা হচ্ছে, হয়ে আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তবে এই রোগে, এই অসংক্রামক রোগে শুধু ফুলতলা আমি কোন লাইফে দেখেছি যে সবচেয়ে বেশি আক্রান্ত আমাদের মায়েরা। 3500 প্লাস রোগী আছে আমার ফুলতলাতে কার্ডধারী, আমরা তাদের বিনামূল্যে ওষুধ দিই, কার্ডধারী রোগী আছে, তার ভিতরে 3500 ভিতরে আমার মহিলা রোগী আছে 1100, আর বাকি সব মহিলা। পুরুষ মানুষ আছে 1100, আর মহিলারা সব। কঠিন কথা, কিন্তু মায়েরা বেশি। আচ্ছা এবার দেখেন যে অসংক্রামক রোগে ঝুঁকি বেড়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে ফল কম খাওয়া। আমরা এই ফল খাওয়ার কথা বলে আমাদের একটা সংঘর্ষ বেঁধে যায়, ভাই ফল খাবো কি করে, আঙ্গুর 500 টাকা কেজি, আপেল 400 টাকা, বেদানার দাম বেশি, খাইতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ফল যদি আপনি আঙ্গুর, আপেল, বেদানাই বোঝেন তাহলে এগুলো কি ফল না? দেশীয় মৌসুমী যে তাজা ফল আছে এই ফলগুলো আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে। এক কেজি পেয়ারা কিনে নিয়ে আসেন, মাত্র আমি ফুলতলাতে কালকে শুনেছি 60 টাকা কিলো, ভালো মানের পেয়ারা 60 টাকা। আপনি পেয়ারা খাওয়ার অভ্যাস করেন। আর সবচেয়ে ভালো হয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আমাদের প্রতি, এই মানুষের প্রতি কি দয়া দেখেন, যে যেই মৌসুমে যেই ফল খাইলে আমাদের হেলথ ডেভেলপ হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ফল সেই সিজনে দিয়েছেন আমাদের। সেটা আপনাকে কি করতে হবে, আপনার বসত বাড়ির আঙিনায় একটু জায়গা থাকে, সেখানে দুটো কলা গাছ লাগায় রাখেন, 12 মাস কলা হবে, দুটো পেয়ারা গাছ লাগায় রাখেন, একটা সবেদা গাছ লাগায় রাখেন, কামড়া গাছ রাখেন, পেঁপে আছে, সব ফল আছে, যেই মৌসুমে যে ফল দরকার আছে আপনি নিরাপদ ফল খাইতে পারবেন। এই অভ্যাসটুকু আমাদের বড়গুলা অভ্যাস করতে হবে। এই যে একটা ফল লাগানো সিজন গেল, আমি যদি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করি কোন স্টুডেন্ট একটা ফলের গাছ লাগাইছে, হাত উঠবে না, কিন্তু যদি জিজ্ঞাসা করি গত 3 মাসে কয় টাকা করে এমবি খরচ হয়েছে, হিসাব আছে। জাস্ট বোঝানোর জন্য, এটা আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় প্রথমেই বলছিলেন এটা সচেতনতা ছাড়া কিছু না। আমরা সব জানি এগুলো, কিন্তু মানি না। এই মানানোর জন্য আমরা আরেকটু রিফ্রেশ করে দেওয়ার জন্য, তো একজন মানুষের দৈনিক 80 থেকে 100 গ্রাম ফল খাওয়া উচিত কমপক্ষে। আমরা বাবা মায়ের কাছ থেকে 10 টাকা 20 টাকা টাকা নিয়ে আসি না, দৌড়ায় গিয়ে
ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি না খেয়ে আমরা গতদিন 13 থেকে প্রোগ্রাম করলে আমাদের একাডেমিক সুপারভাইজার একাডেমিক সুপারভাইজার 13 উনি সায়রা ম্যাডাম উনি বলছিলেন যে হেড স্যারকে বলছিলেন যে স্কুলের সামনে আর ঝালমুড়ি বিক্রি করা যাবে না, আমরা একটা নোটিশ জারি করব। ওই লোকটাই ব্যবসা করবে, কিন্তু সে এই ধরনের দেশীয় ফল নিয়ে আসবে, পেয়ারা নিয়ে আসবে, আমার বাচ্চারা না সেই সব জায়গায় পরিবেশ তো একরকম এই জিনিসগুলো আচ্ছা এবার দেখেন লবণ আছে। এবার দেখেন যে দুইটা খাবারের প্লেট আছে স্যার, আছে না? আমাদের খাবারের প্লেটটা এরকম না এরকম উপরে সব ভুনাযুক্ত খাবার থাকে। আমাদের মায়েরা, মেয়েরা, ছেলেরা ডিমের ভুনা, মাছের ভুনা, গোশের ভুনা, ভাজিযুক্ত খাবার না হইলে খাইতে চায় না। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, পাশে একটা কি লবণের গুঁড়োটাও থাকে, থাকে না? এইটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে, দিয়ে আমাদের খাবারের এই আদর্শ প্লেটটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকা সম্ভব। আপনি গোশ খান অল্প পরিমাণ, একটু শাকসবজি বেশি খাই যাবে, ভাতের পরিমাণটা কম নিয়ে আপনি যদি এটা খাওয়া অভ্যাস করে তোলেন, ইনশাআল্লাহ সুস্থ থাকা সম্ভব। এবার দেখেন এখানে দুইটা ছবি আছে না? কে বলতে পারবে দুইটা ছবির পার্থক্য কি? কে বলতে পারবেন? এখানে লেখা আছে কিন্তু পারবে দেখো তো? পারবে? না হয়তো বুঝতে পারছেন, বুঝতে পারলে বলেন। না বসে না, অতিপুষ্টি মানে বুঝতে পারছেন না। এখানে এই লোকটা সকালে কম খায় না বেশি খায়? কম খায়। অতি ম্যাডাম বলেছেন এই লোকটা সকালে কম খায়, দুপুরে তার চেয়ে একটু বেশি খায়। তাহলে আমরা কি এটার সাথে মিল না এটার সাথে মিল? এটার সাথে। আমরা সকালে কম খাই, দুপুরে তার চেয়ে একটু বেশি খাই, রাতে আয়েশ করে করে খাই। এই রাতে আমাদের কি থাকে? টেলিভিশনে রিমোট থাকে। এই কথা বলার পরে দিগলিয়ার একজন স্যার বলছে যে না স্যার এখন আর রিমোট থাকে না, এখন এই জিনিস থাকে, বা আমাদের এই থাকে খাবারের সময় রাত হতে হবে। আসলে বাস্তব কথা, রাতে আমরা কি করি স্যার? সময় নিয়ে নিয়ে খাবার খাই, দীর্ঘ সময় বসে খাই। সকালের খাবারটা আমাদের কম হয়ে যায়, দুপুরে তার চেয়ে বেশি, রাতে একেবারে বেশি। কিন্তু এটাকে বাদ দিতে হবে যদি সুস্থ থাকতে চান। আর যদি ভাই আব্দুল মুজিবের মতো না মানেন তাহলে তা করার কিছু নেই। এই দিক দিয়ে আমাদের মানতে হবে। সকালের খাবার হবে বেশি, ভরপুর একবারে, দুপুরে তার চেয়ে একটু কম, রাত্রে একেবারে। কেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা যারা পরিশ্রম করি, শক্তি বেশি খরচ হয় না স্যার? তাইলে শক্তিটা বেশি অর্জন করতে হবে না? তাইলে এটা তো সকালের খাবার বেশি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শক্তি কম খরচ হয়, এটা তার থেকে একটু কম। রাত্রে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ সব রেস্ট করে, যার ফলে রাত্রের খাবারটা একেবারে কম। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সকালের খাবার হবে